সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যায় আমরা আসি, আজও আসলাম যথারীতি। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে, বাংলাদেশ কোন পথে হাঁটবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, যে রাজনৈতিক যে বন্দী আছেন তাদের ব্যাপারে সরকার, নতুন সরকারের ভাবনা কী হবে এবং বাংলাদেশের কূটনৈতিক পলিসি বা কী হবে, ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে, এইসব নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের অর্থনীতি, ভেঙে পড়া অর্থনীতি নিয়ে কথা বলবো আজকে। আর এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন জনাব সাদাতুল্লাহ খান, লেখক এবং সম্পাদক, বুদ্ধিজীবী। আপনাকে স্বাগতম। দেশবার্তা ধন্যবাদ। আপনি নিয়মিতই আমাদের আলোচনায় বলছিলেন বাংলাদেশের বিভিন্ন সংকটকালে আমরা আপনার আলোচনা শুনছিলাম। বাংলাদেশ প্রাথমিকভাবে মনে হচ্ছে একটা সংকট থেকে উত্তরণ ঘটেছে। প্রাথমিক যেটা মনে হচ্ছে যে একটা দখলদার পরিবেশে আমরা ছিলাম, মনে হচ্ছে সেই জায়গা থেকে বের হয়ে একটা রাজনৈতিক সরকারের দিকে আমরা আগাচ্ছি। কি দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ? ধন্যবাদ। বাংলাদেশের ভবিষ্যৎ এখন যেহেতু বসন্তের সিজনের দ্বিতীয় দিন, তো আমরা খুব সুন্দর মুহূর্তে মিলিত হয়েছি। আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিও এবং রাজনীতির সংস্কৃতিতে আমরা বসন্তের হাওয়া প্রবাহিত হোক এটা চাই। সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই। এই বিগত জালিম ইনু সরকারের দমন, পীড়ন, শোষণ, বঞ্চনা, মানবাধিকার লঙ্ঘন, এখান থেকে একটা নির্বাচিত সরকার যে নতুন নেতৃত্বের হাতে যাবে, এটা আমরা অবশ্যই আশাবাদী এবং একটা ভালো, যেহেতু তারেক রহমান একটা রাজনৈতিক পরিবারের পিতা মাতা দুজনেই দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই পরিবেশ, এবং সে বুঝবে যে দীর্ঘ 15-16 বছর নির্বাসিত জীবন কাটিয়েছে, তো এই নির্বাসিত জীবনের কি বেদনা, যে কষ্ট, যে যন্ত্রণা মানুষের সমাজের, নিশ্চয় সেই ব্যক্তিগত জীবন থেকে উল্লেখ করে যারা আমাদের এই বিগত 18 মাসে বন্দী হয়েছে, কারাগারে আছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের ফ্যামিলি কষ্ট পাচ্ছে, সেটা নিশ্চয় একজন ফ্রেশ রাজনীতিবিদ হিসেবে তার মধ্যে একটা এটার প্রতিফলন আমরা দেখতে পাবো। এই যে নতুন সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা একটা চ্যালেঞ্জ, অর্থনীতি একটা চ্যালেঞ্জ, কূটনীতি একটা চ্যালেঞ্জ, এই যে মবের রাজত্ব গত 18 মাস ধরে চলছে সেটিকে দমানো তো একটা চ্যালেঞ্জ। একটা একটা করে যদি শুনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে সরকার? পুলিশ ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এখন রাজনৈতিক একটা বড় ধরনের পরিবর্তন, যে দেশে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, একটা সমস্যা দেখা দেবে, সামাজিক সংকট তৈরি হয়, কারণ সংহতি নষ্ট হয়ে যায়, বিশৃঙ্খলা তৈরি হয়, পুরনো স্ট্রাকচার ভেঙে যায়। এই সমস্ত স্ট্রাকচার, যেহেতু বিএনপি এটা বাংলাদেশের অন্যতম বড় দল এবং শাসনের অভিজ্ঞতাও তাদের ভালো, আইন শৃঙ্খলা দমনে এই বিএনপির আগের সরকারে র্যাব তৈরি হয়েছিল এবং সেখানেই সন্ত্রাসীদের, গুন্ডা ভান্ডাদের মোটামুটি দমন করা হয়েছিল র্যাবের মাধ্যমে। এখন হয়তো আর র্যাবের দরকার হবে না, কারণ বুঝে যায় তারেক রহমান নিজে নির্বাচনের সময় বিদ্রোহীদের নির্দ্বিধায় বহিষ্কার করে দিয়েছে, কোনো স্যাক্রিফাইস করে নাই। ভবিষ্যতে যদি একটা উদাহরণ আরো তৈরি করে, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা ধারণা সুষ্ঠু পথে পরিচালিত হবে। আর দ্বিতীয়ত, যে পুলিশ হত্যা, পুলিশের মধ্যে একটা ক্ষোভ আছে, পুলিশের মধ্যে একটা বিক্ষুব্ধ ভাব আছে, কারণ পুলিশের যে ব্যাপক সংখ্যা হত্যা হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, যে অস্ত্র লুটপাট হয়েছে তারা থেকে, আশা করি নতুন সরকার অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা দেবে। কিন্তু সরকার তো এটা করে নাই, বরঞ্চ যাদের লাইসেন্স ছিল ওদেরও ক্যারি নিয়েছিল, যাতে তারা দমন পীড়ন নির্বিঘ্নে চালাইতে পারে। নির্বাচিত সরকার তো এটা করবে না আশা করি, কারণ তাদের উপর অনেক আশা ভরসা, অতীতের অভিজ্ঞতাও আছে, তিক্ত অভিজ্ঞতাও আছে। আশা এবং অভিজ্ঞতা দুটো মিলে আশা করি একটা সুষ্ঠু পথে বাংলাদেশকে পরিচালনার একটা চেষ্টা নতুন সরকারের মধ্যে থাকবে। আপনি পুলিশের কথা বলছেন, আপনি নিশ্চয়ই জানেন শ্রীলঙ্কাতে অভ্যুত্থানের সময় একজন সংসদ সদস্যকে হত্যা করেছিল অভ্যুত্থানকারীরা। তাদের 12 জনের বোধহয় মৃত্যুদণ্ড হয়েছে, এই দুদিন আগে রায় হয়েছে। সেখানে যদি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে এমপি হত্যায় মৃত্যুদণ্ডের রায় হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে এই পুলিশ হত্যার বিচারটা কি হওয়া উচিত কি উচিত না?
অবশ্যই আমি চাই বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আর পুলিশ তো কোনো রাজনৈতিক বিষয় না, কোনো দলের বিষয় না। চাকরি করে যে পুলিশ মেয়ের খেয়েছে, যে পুলিশ আগে আওয়ামী লীগের আমলে ছিল, এখন বিএনপি সরকারের সাহায্য করবে। পুলিশ তো সব ওরা ইংল্যান্ড থেকে আমেরিকাতে ইম্পোর্ট করতে পারবে না। পুলিশ এই দেশের জনগণ, এই দেশেরই দরিদ্র ঘরে সন্তানরা পুলিশের চাকরি করে, আর্মি চাকরি করে। তো ওদের তো যে দায়িত্ব পালন করা, সরকার অর্ডার দিতে পালন, কিন্তু তারা দায়িত্ব পালন না হলে তাদের এমনি শাস্তি হবে। তো দায়িত্ব পালন করার অপরাধ, তারা তো বিনা বিচারে মারার অধিকার কারণ নাই, নিশ্চয়ই এটা অপরাধ করেছে। আমি আশা করি নতুন সরকার যারা অপরাধীদের আইনের আওতায় আনবে। এই যে সিলেটে দেখলাম 2 ছেলে, আজকে ফেসবুকে দেখলাম গ্রেপ্তার হয়েছে, যারা অত্যন্ত দম্ভর সাথে বলছিল এই আমি পুলিশ মেরেছি, এই বেরোচ্ছে বলতে। এবং তাকে এখন আজকে ফেসবুকে সত্য মিথ্যা জানে দেখলাম গ্রেপ্তার হয়েছে। এরকম যারা হত্যাকারী অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। নারী দেশে আপনি বললেন আইন শৃঙ্খলা কিভাবে করবে, আইন শৃঙ্খলা বাস্তবায়ন সুশৃঙ্খল করার জন্য অবশ্যই অপরাধীদের ধরতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই যে কথিত সমন্বয়করা দিনের পর দিন মব চালিয়ে মানুষ হত্যা করেছেন, শিক্ষকদের অপদস্থ করেছেন, অপমান করেছেন, গলায় জুতার মালা পরিয়েছেন, এগুলো তো সমাজে এফেক্ট করেছে, তাই না? একটা মারাত্মক অবক্ষয়ের চিত্র উঠেছে। হ্যাঁ, আমি বলি এটা একটা ভালো প্রশ্ন করেছেন। যারা মবের নামে ত্রাসে রাজত্ব কায়েম করেছে, শিক্ষকের গালায় জুতার মালা দিয়েছে, চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এদের একটা তদন্ত করা উচিত। আমি নতুন সরকারের প্রতি এখানে শপথ নিয়ে আহ্বান করবো, যারা এরকম মব তৈরি করে, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য করেছে, শিক্ষকদের অপদস্থ করেছে, জুতার মালা দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এদের তদন্ত কমিটি করে অবশ্যই বিচার করা উচিত। নাহলে শিক্ষার প্রতি মানুষের সম্মান, ভালোবাসা এটাতে সমাজে প্রতিষ্ঠিত হবে না। এই গুন্ডা ফান্ডাদের যারা শিক্ষকের হাতে হাত দিয়ে দিতে হবে, অবশ্যই ওদের আইনে আনা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে, জনগণের কাছে আবেদন জানাবো, সাংবাদিকদের কাছে, এটা আমাদের সুশীল সমাজের কাছেও একটা আবেদন জোরদার করা উচিত, দাবি যে এদের বিচার করা উচিত। যারা লাঞ্ছিত করেছে, চাকরি করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, এটার মধ্যে তো এটা মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা লক্ষণ, এটা হচ্ছে চরম গুন্ডামের একটা লক্ষণ। এটার অবশ্যই বিচার হওয়া উচিত। এই যে আপনি বলছিলেন বিচার হওয়া উচিত, শিক্ষক সর্বশেষ যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয় পরপর কয়েকদিনের মধ্যে শিক্ষকদের গায়ে হাত তোলা হলো এবং মারধর করা হলো, লাঞ্ছিত করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিচ্যুত এক ছাত্র সংসদের এক নেতা নিজেই স্বাক্ষর করে তাদের চাকরি থেকে মানে যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, তাদের চাকরি থেকে অব্যাহতির আবেদন সে নিজেই তৈরি করে, নিজেই স্বাক্ষর নিয়ে এটা করলো। এইগুলোর কি আসলে দ্রুত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠিত করতে এগুলো তো আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্যই আপনি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে গুন্ডামি করেছে, বেয়াদবি করেছে, এই যে সমন্বয়করা বেয়াদব, অশিক্ষিত এবং এরা বলতে টোকায়, রাজনৈতিক টোকায়, ওদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং জাতির সামনে হাজির করে ওই যে শিক্ষকদের কাছে ওদের ক্ষমা চাওয়া উচিত, প্রার্থনা করতে হবে। নাহলে শিক্ষার কখনোই আদর্শ মর্যাদা এটা ফেরত আসবে না। শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য যে ইউনুস সরকার করে গেছে, ইউনুসের সন্ত্রাসী মব, এদের তথাকথিত গুন্ডা সমন্বয়করা যা করেছে, এটার প্রকাশ্য এটা বিচার করা উচিত। বিচার না করলে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে না। মানুষের যে মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যে অপমানিত ঘানিবোধ, এটা মোছানোর জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এটা আমি আবারও বলবো, সরকারের উচিত এই গুন্ডা ফান্ডাদের যে অত্যাচার নিপীড়ন করেছে শিক্ষকদের বিরুদ্ধে, এদের কমিটি করে তদন্ত করে আইনের আওতায় এনে প্রকাশ্যে ওদের বিচার করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ একে অপরের অল্টারনেট। সেই জায়গায় এবার আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হলো এবং দেখা গেল যে একটা বড় অংশ ভোটার কেন্দ্রে যান নাই, ভোট দেন নাই। তারপরও নির্বাচন কমিশনের তথ্য মতো 60% ভোট হয়েছে। এই ভোটের পর আমরা লক্ষ্য করলাম যে এই ভোটে 71-এর পরাজিত শক্তি জামাত ইসলামী, তারা 77টা আসন তাদের জোট শরিক পেয়েছে। তাতেও তারা সন্তুষ্ট না। ইতিমধ্যে তারা 30টা আসনের ব্যাপারে আপিল করবে বলেছে, 30টা আসনের ব্যাপারে। তাদের এই রাজনীতির উত্থানটাকে আপনি কীভাবে দেখছেন? এই জামাত এর এই নির্বাচন অনেকেই বলছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেটা ফলাফল ঘোষণার দেখা যায়। বাইরে আপাত দৃষ্টিতে বাইরে সুন্দর ভোট হয়েছে, কিন্তু ভিতরে কনস্পিরেসি হয়েছে। এই যে যারা
ফিল করেছে, চেহারা দেখে তো পাশ করিয়ে দিয়েছে। যে এনসিবির বলেছে, আমি সাক্ষী প্রমাণ হাজির করতে পারবো না, বলা হচ্ছে যে এনসিবির 6টাকে ইউনূস সাহেবের নির্দেশে দেওয়া হয়েছে। জামাতের আমির সাহেব ফিল করছিল, তাকে আবার পুনর্বহাল করা হয়েছে। বলে জামাতের সেক্রেটারি ফিল করছে, আমির ফিল করছে, যদি তারা আবার সংসদে না যায় এই ভয়ে মনে ওদের পাশ করাইয়ে দিচ্ছে। এবং গণনার মধ্যে, পরিসংখ্যানের মধ্যে একটা বড় গন্ডগোল করছে। জামাতের উত্থান এটা হচ্ছে ইউনূস সাহেবের যে তথাকথিত মেটিকুলাস ডিজাইনের একটা বহিঃপ্রকাশ, এভাবে জামাতকে আরো শক্তিশালী করেছে। বাস্তবে কি জামাত এত শক্তিশালী? বাস্তবে পরিসংখ্যান যদি সঠিক হয়, আমার মনে হয় তারা সঠিক দিয়েছে, এটা সঠিক নয়। পরিসংখ্যানে জামাতের কোনো ভোট তো বাড়ে নাই, আর পার্সেন্টেজ জনসমর্থনের হার বাড়ে নাই। হয়তো আওয়ামী লীগ নাই, অন্য দল নাই, জাতীয় পার্টি নাই, এরা কোণঠাসা করেছে। হয়তো জামাত এটা কনস্পিরেসি করে বিএনপি একটা এককভাবে যদি একশো দিয়ে সব সিট পেয়ে যায়, তাহলে আবার একটা ভারসাম্যহীনতা তৈরি হবে, এই জন্য কিছু দেখে ছাড় দিয়েছে। এটা হতে পারে। আচ্ছা, নাহলে এত সিট তো পাওয়ার কথা না, এটা কারো প্রত্যাশা ছিল না জামাতের সিট পাবে। আমার ধারণা ছিল জামাত কোনো মধ্যে 20টাই সিট পাবে না, কিন্তু তারা এতগুলো পাইলে কি হবে? এখানে একটা কনস্পিরেসি কোথাও লুকিয়ে আছে। এই জামাতের এই উত্থানের কথা আমরা বলছিলাম, এটা ধর্মীয় যে একটা উন্মাদনা আমরা গত 18 মাস দেখছিলাম, এক ধরনের মৌলবাদের বিচরণ ক্ষেত্র হয়ে গেছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে তো আমরা আপাতত কি বের হলাম না, আসলে বের হওয়ার একটা রাস্তা তৈরি হলো? আপনি মৌলবাদের উত্থান আছে বাংলাদেশে, কখনোই বাঙালি জনগণ, লিবারেল বাঙালি কখনোই মৌলবাদীকে প্রশ্রয় দেবে না। কতিপয় গুন্ডা ভান্ডা যে আন্দোলনের ফলে যারা সরকার দখল করেছিল, দখলদারদের, মিডিয়া ওদের দখল, পত্রিকা ওদের ভয় ভীতির মধ্যে মানুষ ছিল, ওদের কথায় বারবার প্রচার হয়েছে। এবং এটা ভালো সুযোগ হয়েছে বাঙালির বোঝাতে, জামাত একটা মুনাফেকের দল, বিশ্বাসঘাতকের দল এবং ধর্ম ব্যবসায়ী, এটা বারবার মানুষ প্রমাণ করছে। হেফাজতে আমির বলছে না জামাতকে ভোট দেওয়া হারাম, কেন? এরা তো মুনাফেক, এরা তো মুনাফিক করে, ধর্ম ব্যবসা করে। ওই দেশে শিরমণি গিয়ে বল কি রোজার পূজা এক জিনিস, ওদিকে কৃষ্ণ নন্দিনীকে দিছে যে হিন্দু দিয়ে যদি ইসলাম কায়েম করা যায়, মানুষ বলতে এরা ভণ্ড, শুধু ক্ষমতার লোভে ধর্ম ব্যবসায়ী। সুতরাং যারা শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়, ওরা জামাতকে প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগকে দেখছেন কিনা? না, ভবিষ্যতে রাজনীতিতে আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগের একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কল্পনা করা যায় না। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের সরকার কল্পনা করা যাবে না, কারণ সরকারের জনগণের একটা বিশাল অংশ, তাদের যদি প্রতিনিধিত্ব না থাকে, ওদের সরকার 5 বছর ভালো চালালে থাকতে পারবে, ভালো না চালে তাদের আবার বিদায় নিতে হবে। এটাই যে বাংলাদেশের এক নাগারে একটা সরকার বেশি কয়েক টার্ম থাকা ঠিক না, কারণ একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। আশা করি আস্তে আস্তে যদি বিএনপি গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে চায়, তাহলে তথাকথিত ইউনূস যে সরকার, তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তো আইনের ক্ষেত্রে টিকবে না। ওদের একটা সাংবিধানিকভাবে এই যে গঠনতান্ত্রিক এই নিয়মতান্ত্রিক একটা পার্টিকে তারা কোনো অজুহাত ছাড়াই বন্ধ করেছে, নিষিদ্ধ করছে। এটা সম্পূর্ণ বেআইনি। এই বেআইনি ভাবে তো বিএনপি চলবে না, কারণ বিএনপি রক্ষার জন্য বিএনপিকে অন্যান্য গণতান্ত্রিক দলকে রাস্তা ক্লিয়ার করে দিতে হবে, প্রশস্ত করে দিতে, নাহলে জামাতের খপ্পরে পড়ে আরো দিশাহারা হয়ে যাবে। সুতরাং আওয়ামী লীগকে ছাড়া বিএনপি বেশি দূর অগ্রসর হতে পারবে না। তার মানে আপনি বলছেন যে বিএনপিরই উদ্যোগী হওয়া উচিত আওয়ামী লীগের এই ব্যানের ব্যাপারে। ব্যান কারণ না হলে বিএনপি যে সরকার উদ্যোগ না হলে ওরা কে করবে? সরকারের তো করতে হবে, ঠিক আছে। আমরা যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পুত্র যদি একদলীয় শাসন করতে হবে, বহুদলীয় গণতন্ত্র প্রসারে তাকে ভূমিকা রাখতে হবে। সে উত্তরে অবৈধ নিষেধাজ্ঞা আদেশ আশা করি প্রত্যাহার করে নেবে। এইটা আপনি প্রত্যাশা করছেন। তারেক রহমান গতকালকে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে বলেছেন, আইন অনুযায়ী আওয়ামী লীগ আইনের আশ্রয় নিতে পারে বা আইন অনুযায়ী এটা আইনি প্রক্রিয়া হতে পারে। তার মানে কি তিনি কোর্টে ঠেলে দিলেন কিনা আওয়ামী লীগকে? সেটা আওয়ামী লীগ বিবেচনা করবে। কোর্ট তো এই যে আমলে যে নিয়োগ দিয়েছে, আমি বললাম তো এটা তো নিয়োগটাও সঠিক হয় নাই, কারণ ওরা একতরফা একদলীয় এই যে জামাতের মতাদর্শের লোকজনকে বিভিন্ন জায়গায় প্রশাসনে বসিয়েছে। একটা কাজ দেখলাম গতকালকেই যে ক্যাবিনেট সেক্রেটারি শেখ আব্দুর রশিদকে বাতিল করে দিয়েছে। শুধু এটাতে অনেকে বলছে, এবং বিএনপি শুরু করেছে, সংস্কার শুরু করেছে, জামাত মুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানও প্রশাসনও। এই জঙ্গিবাদের আশ্রয়ে, জঙ্গিবাদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে বজায় রাখতে পারবে না। সুতরাং প্রশাসনে এই গত 1.5 বছরে 18 মাসে যে সমস্ত জঙ্গিকে
প্রশাসনের সংযুক্ত করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সবাইকে ধীরে ধীরে বিদায় দিতে হবে। তার মানে আপনি বলছেন যে এই মৌলবাদ, জঙ্গিবাদ বা জামাত ইসলামের মতো উগ্র যেসব দল, ধর্ম ব্যবসায়ী, তাদের যে বিচরণ বিভিন্ন জায়গায় আছে, এগুলাকে দমন করতে হবে, কৌশল হোক, রাজনৈতিকভাবে হোক, প্রশাসন। দমন না, ওদের তো অবৈধ নিয়োগ দিয়েছে, তাদের ওখানে ওদের নিয়োগ বাতিল করতে হবে। ওদের বাছাই করে এই যে 5ই আগস্টের পর থেকে যে সমস্ত নিয়োগ দিয়েছে, এদের সবাইকে বহিষ্কার করা উচিত এবং এদের ধন সম্পদ হিসাব করে আইনে আওতায় আনা উচিত। যে ইনুস সাহেব এবং তার উপদেষ্টারা, তাদের বলা হয়েছিল ধন সম্পদের হিসাব দেওয়ার জন্য, তাদের হিসাব দেয় নাই। তারা প্রকাশ্যে তারা লুটপাট করেছে এবং লুটপাটের বিচার হওয়া উচিত। নতুন সরকারকে আবেদন জানাবো যে তারা যাতে বিগত সরকারে যারা নিয়োগ পেয়েছে বড় বড় পোস্টে, যে বিচারপতি হোক, সচিব, চুক্তিবিধি সচিব হোক এবং উপদেষ্টা হোক, বিশেষ সহকারী হোক, ওদের বিরুদ্ধে তো হাজার হাজার কোটি টাকা, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা লুটপাট করার অভিযোগ আছে। অভিযোগ তদন্ত করে সত্য মিথ্যা জাতির সামনে তুলে দেওয়া নতুন সরকারের যে আবেদন থাকবে, এই লুটপাটকারীদের একটা বিচার হোক। এটা যদি বিচার করে থাকে, তাহলে তার রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, তাদের মধ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা, এমপিরা সজাগ সচেতন থাকবে যে অপরাধ করে, দুর্নীতি করে, লুণ্ঠন করে পার পাওয়া যাবে না। এবং তার রহমান নিজের ইমেজ, ভাবমূর্তি, সুনাম ধরে রাখার জন্য তার এদের বিচার করা উচিত, দুর্নীতিবাজদের। একেবারে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বললেন। তো এই ক্ষেত্রে তারেক রহমান কি আসলে তার দীর্ঘদিনের মিত্র জামাতের যে ঘনিষ্ঠ যারা নিয়োগ পেয়েছেন, যারা বিভিন্ন জায়গায় আছেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, বিসি আছেন, তাদেরকে আসলে কি বাদ দিতে পারবে? জামাতের ঘনিষ্ঠ মিত্র, বিএনপি হচ্ছে জামাতের ঘনিষ্ঠ মিত্র। একদা মিত্র ছিল। রাজনীতিতে চিরস্থায়ী মিত্র বা শত্রু বলতে কিছু নেই, অন্তর্বর্তীয় রাজনীতিতে। সুতরাং যেহেতু এখন মাঠে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ফাইট করছে কে? বিএনপির বিরুদ্ধে জামাত। বিএনপির বিরুদ্ধে যেহেতু অপপ্রচার, জঘন্য ল্যাঙ্গুয়েজ এরা এনসিপি জামাত ব্যবহার করছে, এগুলি জবাব দিতে হলে তোদের এই যে অবৈধ নিয়োগগুলি বাতিল করা উচিত। কারণ স্বচ্ছতা আনার জন্য, এদের বেয়াদবি মূল্য বক্তব্যকে কণ্ঠরোধ করার জন্য অবশ্যই ওদের বিচার করা উচিত। একদম। বাংলাদেশের আরেকটা বিষয় আলোচনা করতে চাই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। গত 18 মাসে অর্থনীতি, বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, শত শত শিল্প কারখানা বন্ধ হয়েছে, বহু লোক, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই পরিস্থিতি সরকার কিভাবে মোকাবেলা করবে? ভঙ্গুর অর্থনীতিকে আপনার কি মনে হয়? করবে, সরকার পরিকল্পনা করবে। কারণ যারা সরকারে গিয়েছে তাদের অভিজ্ঞতা আছে, তাদের আশা আছে, জনসমর্থন আদায়ের দরকার আছে। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা, জনবাসনা পূরণের জন্য তারা পরিকল্পনা করে নেবে। যুদ্ধবিধ্বস্ত দেশ যেহেতু গত 18 মাসে একটা দখলদার বাহিনীর হাতে ছিল, ওরা পাকিস্তানি ছিল, ওরা পাকিস্তান প্রেতাত্মারা, তো এখানে লুটপাট করেছে। এটা লুটপাট করলে দেশ পাইলে তো কেউ যেতে পারবে না। সুতরাং এখানে পুনর্গঠন করতে হবে, সহজে নিতে হবে, বুদ্ধি নিতে হবে এবং যারা লুটপাট করেছে এগুলি টাকা ফেরত আনতে হবে। যে কিচ্ছা কাহিনী ইনুস সাহেব বলছিল, একটি পয়সা ফেরত আনতে পারে নাই। যদি ওই পথে হাঁটে তাদেরও বিপদ হবে। সুতরাং যারা অন্যায় করেছে, তারা অর্থনৈতিক ক্ষতি করেছে, বেকারত্ব বৃদ্ধি করেছে, কলকারখানার মধ্যে এগুলি পুনরায় চালু করার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। নাহলে দেশের সমাজে শান্তি আসবে না। লক্ষ লক্ষ লোক বেকার রেখে ব্যবসা বাণিজ্য স্থবির করে সমাজ অগ্রসর হতে পারবে না। সমাজের প্রগতি এবং উন্নয়নের জন্য অবশ্যই অর্থনৈতিক গতি আনতে হবে। গতি আনতে তারা পরিকল্পনা করবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা তো খুব কঠিন কাজ, কারণ দেশের যে ভঙ্গুর অর্থনীতি, তাই না? পরিকল্পনা করে বাস্তবায়ন করাটাও তো। এই তৃতীয় বিশ্বের দেশে, বাংলাদেশের মতো দরিদ্র দেশে রাজনীতি সবসময় সংকটপূর্ণ, চ্যালেঞ্জিং। এগুলো মোকাবেলা করার জন্য যারা সফল হবে, যারা দক্ষতা করে যাবে, বিজ্ঞর পরিচয় দেবে, তারা সফল হবে। কারণ দেশ ফেরত কেউ যেতে পারবে না। সুতরাং তাদের যে কোনো উপায়ে মোকাবেলার কৌশল বার করতে হবে। একদম। আরেকটা বিষয় আলাপ করি, বাংলাদেশের কূটনীতি নিয়ে আপনি কি ভাবছেন? ভারতের সঙ্গে 18 মাস ধরে আমাদের সম্পর্কটা তলানিতে। নতুন সরকারের যিনি প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমানকে ইতিমধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, একসঙ্গে কাজ করার কথা বলেছেন। গতকালকে সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেছেন, আমাদের কূটনীতি, আমাদের পররাষ্ট্রনীতি হবে যে সবার সাথে সম্পর্ক রাখা। এই পুরো নীতি আগে বাংলাদেশ, এটা তো বলতে হবে। রাজনৈতিক একটা দলকে জনগণকে সন্তুষ্ট রাখতে হবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে,
বিশ্বের বড় শক্তিগুলির সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এবং একটা ভারসাম্যপূর্ণ নীতি করতে হবে। যেহেতু বড় শক্তিশালী বড় প্রতিবেশী ভারত, তার বিরুদ্ধে তাকে প্রকাশ্যে বিরক্ত করে কোনো কাজ এই ছোট রাষ্ট্র করা সম্ভব নয় এবং করা উচিত নয়। তো বাংলাদেশের উচিত হবে একটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করা। এরকম যদি বিজ্ঞ কূটনীতিবিদদের নিয়োগ দিতে হবে। কারণ বাংলাদেশ তো গত সরকারে আমি দেখলাম, আমাদের সরকারে এরকম ওই ছাগল টাইপের লোকজনকে পররাষ্ট্রমন্ত্রী করেছিল, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, কর্তৃত্ব নাই, যে কার সাথে কীভাবে ডিল করবে এটা নাই, শুধু হানিফ সংখ্যার মতো গলাবাজি করছে। এগুলো যেমন একটা বিজ্ঞ দৃঢ়স্থির সুস্থির চিন্তা করার মতো তাদের কূটনীতিবিদকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীতে নিয়োগ করে এবং প্রয়োজনে পররাষ্ট্রনীতির জন্য একটা পরিষদ করা উচিত। বাংলাদেশ যেহেতু সংকটপূর্ণ অবস্থায় আছে, তার চতুর্দিকে বড় বড় প্রতিবেশী, কার সাথে কার মন রাখবে আর কার বিরাগ ভাজন হবে, এটা যাতে না হয়, একটা অত্যন্ত সুস্থির ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি হওয়া উচিত। একেবারে বাংলাদেশের এই সম্পর্ক ভারতের সঙ্গে যেমন উন্নতি করা উচিত, তেমনি শোনা যাচ্ছে চীনের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হতে যাচ্ছে আমেরিকার চাপে। সেটা ভবিষ্যতে দেখা যাবে, কারণ হচ্ছে চীনের প্রভাবে অ্যাভয়েড করতে পারবে না, ভারতকেও অ্যাভয়েড করতে পারবে না। আমেরিকা তো মুরব্বী আনা আছেই, সুতরাং ভারসাম্যপূর্ণ করতে হবে। সুতরাং ভারতকে সন্তুষ্ট করতে গিয়ে চীনের বিরোধিতা করতে হবে। চীনেরা বরাবর ইনভেস্টমেন্ট, চীনের সাথে এখন বিশাল ব্যবসা বাংলাদেশে, সুতরাং এটা অ্যাভয়েড করতে পারবে। বাংলাদেশের পণ্য তো এখন চীনের পণ্য, বাংলাদেশের বাজার চীনের পণ্যে ভরপুর। ভারতের আছে, চীনের আছে, আমেরিকান আছে, এই তিনটা শক্তির সাথে আমাকে ভারসাম্য করে রক্ষা তৈরি করতে হবে। কারো খুশি করার জন্য কারো উপর বিরাগ ভাজন হওয়া যাবে না। একেবারেই আমরা শেষের দিকে আসছি। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন? আমি তো আশাবাদী মানুষ যে বাংলাদেশ একটা রাইজিং কান্ট্রি, মধ্যে রাজনৈতিক সংকটে পড়েছে এবং বাংলাদেশের ব্যাপক জনশক্তি, কর্ম হাত আছে। এগুলি যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারলে বাংলাদেশ অবশ্যই ভালো করবে। বাংলাদেশ তো পিছনে চলবে না, সামনেই চলতে হবে। রাজনৈতিক সংকট মোকাবেলা করে যাবে। বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, তাহলে আপনার এই প্রগতি, উন্নয়ন, গণতন্ত্র, এই তিনটা যদি বাংলাদেশ চলে, অবশ্যই বাংলাদেশ সমৃদ্ধির পথে যাবে। বাংলাদেশ টাকাবে কে? তারপরও তো ধরেন নানা রকম সংকটের মধ্য দিয়ে আমরা 18 মাস পার করলাম, আমরা অনেক পিছিয়ে গেলাম কিনা? হ্যাঁ, সেটা ঠিক কথা বলছেন। এই যে এনজিও মার্কা সরকার, দালাল সরকার, এরা তো জনগণের মূল সমস্যা বুঝে না। তারা আসলে প্রতিহিংসামূলক কতগুলি পদক্ষেপ নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে স্থবির করতে, আরেকটা যে অর্ধপাগল গভর্নর আইসি ডিক্লেয়ার দিল 10টা ব্যাংক দিয়ে হলে মানুষ লাইন দিয়ে রেশন কার্ড, ব্যাংকের টাকাটা ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে ফেলছে, অপ্রয়োজনীয় জঘন্য কথা বলে। একদম। অসংখ্য ধন্যবাদ জনাব সাদাতুল্লাহ খান আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। এই অনুষ্ঠান ভালো লাগে মতামত দিবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এবং আগামীকাল যথারীতি দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।